এখন রাখুন, আমি ক্লাস নিচ্ছি না। এমন সময় আসো প্রতিদিন। হ্যালো হ্যালো হ্যালো, অনেক সমস্যা। আসসালামু আলাইকুম স্যার, শোনা যাচ্ছে আপনাকে? সেটা বলবে তো, আমি অনেক চেষ্টা করে পারছি না, যা পেলাম যদি আওয়াজ না করে আবার ক্যান্সেল করে দিতাম। এই যে আমি ক্যান্সেল করার জন্য ইয়ে করছিলাম। আচ্ছা, যাই হোক, এখন আমরা গতদিন জিওমেট্রিক ডিজাইন শুরু করেছিলাম। এখানে এগুলো আমরা বলেছিলাম কাকে বলে, এটা কেন ইম্পর্টেন্ট, এটা জিওমেট্রিক ডিজাইন করতে গেলে কি কি কনসিডারেশন, এই পয়েন্টগুলো বললাম এলআর কারিয়ালের বই থেকে। এলিমেন্ট 6টা বলেছিলাম: ক্রস সেকশন এলিমেন্ট, সাইড ডিস্টেন্স, হরিজন্টাল অ্যালাইনমেন্ট, ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট, ইন্টারসেকশন অ্যালাইনমেন্ট, ল্যাটারাল এন্ড ভার্টিক্যাল ক্লিয়ারেন্স। এগুলো খুব ইম্পর্টেন্ট। এই 2 পৃষ্ঠার মধ্যে অনেক ইম্পর্টেন্ট জিনিস আছে পরীক্ষা বা বেসিক নলেজে। এইটা লাগবে না বলেছিলাম। এগুলো আমরা যদিও পড়াইছি, যেমন দেখতে পাচ্ছ ফাংশনাল ক্লাসিফিকেশন আমি পড়াইছিলাম, ট্রাফিক ফ্যাক্টর, যেগুলো এই যে রোড ইউজার ক্যারেক্টারিস্টিক্স পড়াই না, এটা পরে পড়াবো। পেডেস্ট্রিয়ান আর ড্রাইভার, এগুলো এটা পরে পড়াবো। ভেহিকুলার ক্যারেক্টারিস্টিক্স একসাথে হবে। ট্রাফিক ভলিউম পড়াইছি, ডিজাইন ভলিউম কি জিনিস, ডিজাইন স্পিড কি জিনিস, এগুলো পড়াইছি। সুতরাং জিওমেট্রিক ডিজাইন করতে গেলে এগুলো লাগবে বলছে, এগুলো আগে করে তারপরে জিওমেট্রিক ডিজাইন। যাই হোক, এইগুলো আমি সেকশন গুলো দেখিয়েছিলাম। 7 মিটার, এটা 2 লেন রোড বা ডাবল লেন রোড যাই বলে। এখানে নিচে ক্যাপশন আছে। এগুলো, এই ছবিগুলো নেওয়া হয়েছে এলআর কারিয়ালের বই থেকে।
এই ছবিগুলো সব এলাকা এরিয়ার বই থেকে। এইগুলো শহর অঞ্চলের আগে যেগুলো দেখানো হয়েছে এগুলো হচ্ছে রুরাল এরিয়া। রুরাল হলে স্লোপ থাকবে বলেছিলাম, আর শহর এরিয়া হলে ফুটপাথ থাকবে। এই বেসিক জিনিসটা মনে রাখতে হবে। এগুলো সব শহর এরিয়ার, এগুলো ফুটপাথ আছে, পুরো মানে ফুটপাথ। এইবার আমরা বলেছিলাম এটা শুরু করব, মনে আছে? হাইওয়ে ক্রস সেকশন এলিমেন্ট, ক্রস সেকশন এলিমেন্ট জিওমেট্রিক ডিজাইনের মোট কয়টা এলিমেন্ট বলো? এই যে একটু আগে বলে আসলাম স্যার 6টা এলিমেন্ট ছিল স্যার। হ্যাঁ 6টা এলিমেন্ট। এই প্রথম এলিমেন্ট হচ্ছে হাইওয়ে ক্রস সেকশন এলিমেন্টস। ক্রস সেকশন করলে কি কি দেখা যাবে, সেই জন্য এগুলোর নাম হচ্ছে হাইওয়ে ক্রস সেকশন এলিমেন্ট। এর প্রথম ইয়া হচ্ছে কি পেভমেন্ট সারফেস ক্যারেক্টারিস্টিক্স, অর্থাৎ যার উপর দিয়ে গাড়ি চলবে সেই সারফেসটা কিরকম, ওখানে ফ্রিকশন আছে কি নাই। ঠিক আছে, ফ্রিকশন অবশ্যই লাগবে। এখানে স্কিড আর স্লিপ দিয়ে কথাগুলো বলে, এগুলো তোমরা জানো। স্কিড মানে ফ্রিকশন, ব্রেকিং টেস্ট দিয়ে স্কিড কত সেটা বের করা যায়। স্লিপ হলে কোনো সময় স্লিপ কাম্য নয়। বাস চালাতে গেলে যদি যে কোনো গাড়ি চালাতে গেলে স্লিপ করলে ওর ডিজাইন স্পিড পাবে না, আর যেখানে ব্রেক কষবে ব্রেক ঠিক জায়গায় গিয়া দাঁড়াতে পারবে না, কারণ স্লিপ করে যে গাড়ি আরো আগে চলে যাবে। আমি ব্রেক কষি কেন? ব্রেক কষি অ্যাক্সিডেন্ট থেকে বাঁচার জন্য, কিন্তু ব্রেক কষার পরে যদি ব্রেক ধরলেও স্লিপ করে যদি আগে চলে যায় তাহলে কি হবে? অ্যাক্সিডেন্টে ঘটেই যাবে। এই জন্য রোডে একদম সম্পূর্ণ স্লিপারি হলে এই রোড ভালো না, ওখানে কিছু খসখসে থাকতে হয়, অর্থাৎ ফ্রিকশন ডেভেলপ করতে হয়। এই ফ্রিকশন হচ্ছে এই যে লঙ্গিটিউডাল ফ্রিকশন, অর্থাৎ যে পথে চলছে ওই সোজাসুজি ফ্রিকশন 0.35 থেকে 0.4 হওয়া উচিত এর ভিতরে। তবে জেনারেলি 0.35 ধরা হয়, এভারেজলি 0.3 থেকে ধরে তারপরে 0.35 হইতেই হবে। ল্যাটারাল ফ্রিকশন, ল্যাটারাল মানে ওই হরিজন্টাল কার্ভে বাঁক যখন নেবে, মোড় যখন নেবে, ওটাকে হরিজন্টাল কার্ভ বলা হয়। এই হরিজন্টাল কার্ভে ল্যাটারালি সেন্ট্রিফিউগাল ফোর্সের জন্য ল্যাটারালি চলে যেতে চায়। সেন্ট্রিফিউগাল ফোর্স তো সবাই জানো, সেন্ট্রিফিউগাল ফোর্স কে? হ্যাঁ আরে সেন্ট্রিফুগাল ফোর্স আর একটা সেন্ট্রিপিটাল ফোর্স, দুটো আছে। সেন্ট্রিফুগাল ফোর্স কে তোমরা শুনতে পাচ্ছ আমার কথা? ওই সবাই মোবাইল অন করে চলে গেছে, তাহলে শুনতে পাচ্ছি। না বলো, না জানলে বলো স্যার বুঝিনি, তাহলে তো বলতে হবে। স্যার সেন্ট্রিফিউগাল স্যার যেটা আসলে মানে একটা সার্কেলের সেন্টার থেকে বাইরে নিয়ে যেতে চায়, এটাকে রেজিস্ট করার জন্য স্যার একটু মানে একটা কি বলে সুপার এলিভেশন লাগে, যেটা আসলে সেন্ট্রিপেটাল ফোর্স ডেভেলপ করে, যেটা আসলে সার্কেলের সেন্টারের মধ্যে নিয়ে আসতে চায়, মানে এরকম কিছু একটা। হ্যাঁ, সেন্ট্রিফিউগাল ফোর্স হচ্ছে একটা সার্কুলার হোক, হরিজন্টাল কার্ভ বলেছে, এখানে আমরা রোড নিয়ে কথা বলছি, ওখানে সার্কুলার ট্রানজিশন কার্ভ দুটো মিলিয়েই থাকে। তো ওই জায়গায় যখন বাঁক নিতে যায় তখন ও গাড়িকে সেন্ট্রিফিউগাল ফোর্সের কারণে আউটসাইড নিয়ে যেতে চায়, মানে উল্টো দিকে ফেলে দিতে চায়, সেটা হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্স। তো ওটাকে ওভারকাম করার জন্য ফ্রিকশন দরকার হয়। এই ফ্রিকশনের মান হচ্ছে কত? কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশনের মান হচ্ছে 0.15। এর সাথে প্রয়োজন হয় সুপার এলিভেশন, যেটা এ বললে একটু করে। এই দুটো মিলিয়েই সেন্ট্রিফিউগাল ফোর্সকে ওভারকাম করতে হয়, রেসিস্ট করতে হয়, না হয় গাড়ি উল্টে যাবে উল্টা দিকে। তো এখানে অনেকে হয়তো তোমাদের মধ্যে গাড়ি চালাও, মোটরসাইকেল চালালে এটা বুঝতে পারবে, যখন হরিজন্টাল কার্ভ দিয়ে যায়, কোনো বাঁক নিতে যায়, তখন গাড়িটা অটোমেটিকলি কার্ভের দিকে ঝুলে যায়, এটা নিজের অজান্তে ঝুলে যাবে। আর বেশি ঝুলে গেলে তাহলে বুঝবে যে সে উল্টে ভিতরের দিকে উল্টে গেছে ও, তাহলে
এটা হচ্ছে ও জানে না হয়তো, বা সে বেশি স্পিডে, বেশি কম স্পিডে ছিল। তা বেশি স্পিডে থাকলে উল্টো দিকে চলে যাওয়ার কথা। তো এইগুলো ওভারকাম করার জন্য নিজেকে অনেকভাবে করতে হয়, কিন্তু উল্টো দিকে যাওয়ার জন্য যে ফোর্স কাজ করে থাকে রেসিস্ট করার জন্য ল্যাটারাল ফ্রিকশন দরকার হয়, সাথে সুপার এলিভেশন দিয়ে দিতে হয়। এই দুইটা মিলিয়েই হবে। একটা দিয়েও হয়, একটা দিয়ে হইলে তাহলে একটার মান যথেষ্ট পরিমাণ বেশি হইতে হবে। সুপার এলিভেশন যদি একটা ফ্রিকশন যদি না থাকে, তাহলে সুপার এলিভেশন এমন ভাবে দিতে হবে যাতে গাড়ি আবার উল্টো দিকে উল্টে যায়, মানে ভিতর দিকে অনেক গাড়ি উল্টে যায়, কারণ ওর মধ্যে আবার সেন্টার অফ গ্র্যাভিটির কারণে উল্টো দিকে উল্টে পড়ে যাবে। যাই হোক, এখন এই ফ্রিকশন অর রেজিস্ট্যান্স, যেটা স্কিড রেজিস্ট্যান্স বললাম, এখানে দুটো কথা, একটা স্কিড আর একটা স্লিপ। এই দুইটা প্রথমেই বলেছি। এই স্কিড মানে ফ্রিকশন, স্লিপ মানে তো বুঝতেই পারছো গাড়ি চাকা ঘুরবে না, গাড়ির চাকা ঘুরবে না, এটা স্লিপ করে চলে যাবে। এখানে লেখা আছে, বইতেও লেখা আছে, আমি এগুলো বলেছিলাম। আর এই যে ফ্যাক্টরস যেগুলো, এগুলো তোমরা নিজেরা ইজিরা বুঝতে পারছো। টাইপ অফ পেভমেন্ট সারফেস, মানে কোন ম্যাটেরিয়াল দিয়ে রোডটা তৈরি, এটা সিসি না বিটুমিনাস, সিসি মানে সিমেন্ট কংক্রিট, না বিটুমিনাস না ডাব্লিউবিএম না আর্থ সারফেস। তারপর পেভমেন্টের মাইক্রোটেক্সার অর্থাৎ এগ্রিগেটেড, কন্ডিশন অফ পেভমেন্ট, স্পিড অফ ভেহিকল, লোড, টায়ার প্রেসার, ওই যে গাড়ি আছে গাড়ির টায়ার প্রেসার কিরকম, টাইপ অফ স্কিড, কি ধরনের স্কিড, মানে এটা লংজিচুডাল স্কিড না ল্যাটারাল স্কিড, ল্যাটারাল ফ্রিকশন। তারপর টাইপ এন্ড কন্ডিশন অফ টায়ার, ব্রেক এফিসিয়েন্সি, তুমি ব্রেক ধরলে এফিসিয়েন্সি কিরকম আছে, টেম্পারেচার অফ টায়ার এন্ড পেভমেন্ট, এই দুইটার টেম্পারেচারও নির্ভর করে। এই ফ্যাক্টর গুলো 8টা ফ্যাক্টর, না 9টা ফ্যাক্টর হচ্ছে ফ্রিকশন কিরকম হবে না হবে, এগুলো মনে রাখতে হবে। বইতে আছে, আমি ডিটেলস এগুলো আলাপ করছি না। আনইভেননেস, সারফেস ক্যারেক্টারিস্টিক 3টা কথা বলেছিলাম, একটা হচ্ছে ফ্রিকশন, আর একটা হচ্ছে আনইভেননেস। আনইভেন মানে কি, ইভেন মানে কি সমান, আনইভেন মানে কি আনডুলেশন, যাকে ইংরেজি আনডুলেশন মানে ঢেউ খেলানো, আনডুলেটিং। সেই আনইভেননেস মানে রাস্তার উপরে যদি কোনো উঁচু নিচু থাকে, তাহলে এটা একটা ফ্যাক্টর। যে এক্সপ্রেস ওয়েতে সাধারণত এই আনডুলেশন থাকতে পারবে লেস দেন 150 সেন্টিমিটার পার কিলোমিটার। তোমাদের এক্সপ্রেস ওয়ে বলেছিলাম, আমাদের বাংলাদেশে এখনো এক্সপ্রেস ওয়ে করেনি। সেই এক্সপ্রেস ওয়ের 150 সেন্টিমিটার পার কিলোমিটার, এটা আনডুলেশন মাপতে পারা যায়। আনডুলেশন মাপে 1 কিলোমিটার যদি 150 সেন্টিমিটারের কম হয়, তখন ওটা এক্সপ্রেস ওয়ের জন্য উপযুক্ত। আর 250 সেন্টিমিটার হলে স্যাটিসফ্যাক্টরি আপ টু 100 কিলোমিটার স্পিডের গাড়ি চলার। 250 মানে এটা থেকে 100 বেশি হলেও চলে, কিন্তু গ্রেটার দ্যান 350 হলে ওই রোড আর গাড়ি চালানো সম্ভব না, আনকমফোর্টেবল, গাড়ি লাফ দেবে, জাম্পিং করবে, তখন গাড়ির জন্য সমস্যা, প্যাসেঞ্জারের জন্য সমস্যা তো অবশ্যই। এই কারণে এই 3টা ফ্যাক্টর মনে রাখতে হবে। তাহলে আনইভেননেস মানে সারফেসের উপরে কোনো উঁচু নিচু আছে কিনা সেটা। এবার লাইট রিফ্লেক্টিং ক্যারেক্টারিস্টিক্স, মানে লাইটটা কিভাবে রিফ্লেক্ট করে, একটা ব্ল্যাক টপ, একটা হোয়াইট টপ, আর কিছু আর্থ রোড, কিছু গ্রাভেল রোড। এই দিনের বেলা যেমন তেমন, রাতের বেলা হোয়াইট টপ ওই ভালো। হোয়াইট টপ মানে কি, কোন রোড, হোয়াইট টপ মানে সিমেন্ট কংক্রিট দিয়ে যেটা রোড তৈরি করে, আর ব্ল্যাক টপ মানে বিটুমেন দিয়ে যেটা তৈরি করে, এটা ব্ল্যাক টপ। এই জন্য বলছে হোয়াইট পেভমেন্ট সারফেস give good visibility at night, particularly during rain. They produce glare
and eye strain during bright sunlight. তাহলে দিনের বেলাও সুবিধা, রাতের বেলাও সুবিধা সিসি রোড হলে। একটু আগে সিসি রোড, বিভিন্ন রোডের কথা বলেছি, এই যে এখানে বলেছি সিসি, সিসি মানে সিমেন্ট কনক্রিট রোড, বিটুমিনাস রোড, ডব্লিউবিএম আর্থ রোড। তাহলে এর মধ্যে বলছে কি সিসি হলে দিনের বেলা রাতের বেলা সুবিধা, বিশেষ করে রাতের বেলা ওই যে বৃষ্টির সময়ে আর কুয়াশার সময়ে আবার তেমন সুবিধা হয় না, কারণ কুয়াশাও সাদা, ওইটাও সাদা। ব্ল্যাকটপ, ব্ল্যাকটপ মানে বিটুমিনাস পেভমেন্ট রোড provides very poor visibility at night. রাতের বেলা poor visibility, especially when the surface is wet. যখন বৃষ্টি হয় তখন একটু সমস্যা সৃষ্টি করবে। যাই হোক, এই তিনটা হচ্ছে পেভমেন্ট সারফেস ক্যারেক্টারিস্টিক্স। আমরা ক্রস সেকশন এলিমেন্টের প্রথম নাম বললাম পেভমেন্ট সারফেস ক্যারেক্টারিস্টিক্স। এর তিনটে অংশ, একটা হচ্ছে ফ্রিকশন, আনইভেননেস, আর একটা হচ্ছে লাইট রিফ্লেক্টিং ক্যারেক্টারিস্টিক্স। আমরা সব ডিটেইলস বললাম, এগুলো মনে রাখতে হবে, কারণ হাই ইঞ্জিনিয়ার হলে এই তিনটার উপর জোর দিতে হবে প্রথমে। এবার হচ্ছে ক্রস স্লোপ, অর্থাৎ রোডের সেকশন করার পরে সবার উপরে থাকে উঁচু, তার রাস্তা করে দুই পাশে স্লোপ হয়, এটাকে বলা হয় ক্রস স্লোপ বা ক্যাম্বার। ওদিন একটা প্রশ্ন করেছিল ক্যাম্বার কি জিনিস বুঝেন, আমি বলেছিলাম একটা সেকশন করলে হরিজন্টাল স্লোপ যেটা, সেটাকে ক্যাম্বার বা ক্রস স্লোপ বলা হয়। ক্রস স্লোপ না থাকলে সমস্যা কি, বৃষ্টির পানি সহজে গড়াই যাবে না, আর রোডে সমান রোডে যেতে গেলে একটা গাড়ি আরেকটা গাড়ির সাথে যখন ওভারটেক হবে বা ক্রস হবে লেগে যাওয়ার সম্ভাবনা। এখন দুই পাশ থেকে স্লোপ থাকলে উপরের দিকে লাগে না, চাকা ঠিক থাকলেও উপরের দিকে লাগে না, কিন্তু যখন সমতল হয় তখন উপরের দিকে লাগার সম্ভাবনা থাকে। তো ক্রস স্লোপ সাধারণত রোডে এইরকম 1.7 থেকে 2% স্লোপ দেওয়া হয় সিমেন্ট কনক্রিট বা বিটুমিনাস সারফেসের উপরে, কারণ এখানে বেশি দেওয়ার দরকার পড়ে না, কারণ পানি এতেই চলে যায়। কিন্তু ডব্লিউবিএম বা আর্থ রোডে আর একটু বেশি দিতে হয়, 2.5%, 3% দিতে হয়। তো যেখানে বলো, হ্যালো স্যার ডব্লিউবিএম রোডটা কি একবার বলুন স্যার, এটা বুঝতেছি না। ও ডব্লিউ আগে একবার দুইবার বলেছিলাম। ডব্লিউবিএম মানে ওয়াটার বাউন্ড ম্যাকাডাম, ওয়াটার বাউন্ড ম্যাকাডাম ডব্লিউবিএম, অর্থাৎ কোন বড় বড় পাথরের সাথে ছোট পাথর মিক্স করে পানি দিয়া যে তৈরি করে, পানি দিয়া যে পেভমেন্ট তৈরি করা হয় তাকে বলা হয় ডব্লিউবিএম। সাধারণত একটা রোডের বেস কোর্সে ডব্লিউবিএম দেয়া হয়, তার উপরে বিটুমিনাস লেয়ার দেয়া হয় বা কনক্রিট লেয়ার দেয়া হয়। এমনি নামটা হচ্ছে ওয়াটার বাউন্ড ম্যাকাডাম। তোমরা ম্যাকাডাম হয়তো ছোটকাল থেকেই শুনে থাকবে, ম্যাকাডাম রোড। ম্যাকাডাম রোড মানে ওই যে বড় বড় পাথরের সাথে ছোট পাথর মিক্স করে, বড় পাথর মানে 37, 50 mm সাইজের সাথে এই ছোটগুলো সহ মিক্স করে পানি দিয়ে যে রোড তৈরি করা হয় তাকে তারপর কম্প্যাকশন করা হয়, তাকে ডব্লিউবিএম বলা হয়। ডব্লিউবিএম সম্পর্কে আমরা নেক্সট সেমিস্টারে আরো ডিটেইলস বলবো। আর্থ রোড তো বলছে মাটির রাস্তা, তো এখানে একটু বেশি স্লোপ দিতে হয়, কারণ পানি তাড়াতাড়ি গড়ে যাওয়ার জন্য স্লোপ যত কম দেবে পানি তত আটকে থাকবে। আর এই প্রথমে বলা হয়েছে সিসি বা বিটুমিনাস সারফেসে 1.7 থেকে 2% দেওয়া হয়, এরপরে এটা হলো তাহলে নিশ্চয়ই 2.5% বা 3% দিতে হয়। স্টিপার ক্যাম্বার অলসো প্রোভাইডেড ইন এরিয়াস অফ হেভি রেইনফল। স্টিপার মানে আরো বেশি দিতে হয় যেখানে বৃষ্টি বেশি হয়। তো আমাদের দেশে এই জন্য একটু বৃষ্টি দরকার, স্লোপ বেশি দেওয়া দরকার। এই যে তোমরা দেখেছো সুয়েট গেট থেকে পাহাড়তলে যাওয়ার পথে রোডটা কিরকম, মাঝখানে একটু উঁচু, দুই পাশে একটা স্লোপ। এই যে দুই পাশে দুই দিকে যে স্লোপ গেছে তার নামই হচ্ছে ক্যাম্বার, তার নামই হচ্ছে ক্রস স্লোপ। ক্লিয়ার?
জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, কেন দেয়া হয় ক্যাম্বার? স্যার বৃষ্টির পানি যাতে তাড়াতাড়ি গড়াইয়ে সাইডে চলে যায়। জি স্যার, রোডে এটাই। এটাই আরেকটা কারণ হচ্ছে, ওই একটা গাড়ি আরেকটা গাড়ি যখন ক্রস করবে বা ওভারটেক করবে, তখন একটার সাথে একটা যাতে যাতে ধাক্কা না খায়। কারণ দুই পাশ দিয়ে দুইটা গাড়ি যখন যাবে, তখন দুইটা দুই দিকে একটু করে হেলে থাকে। হেলে থাকলে টপ সারফেসটা, তারা তো চাকা সাধারণত সেপারেট রাখে, কিন্তু ফ্ল্যাট হলে চাকা সমান থাকলেও যখন একটু একটু দুলে গাড়ি অনেক সময় এই পাশে ওই পাশ ধরো, তখন একটার সাথে একটা বাড়ি খাবে, অ্যাক্সিডেন্ট হতে পারে। এই কারণে বইতে আরো ডিটেলস দেওয়া আছে। এখন ওগুলার শেপ কিরকম হবে, ক্রস লোফের শেপ কিরকম হবে? সাধারণত শেপ হয় এই যে নিচেরটার মতো, বিটুমিনাস রোড হলে দুই পাশে স্ট্রেট থাকে, মাঝখানে প্যারাবোলিক থাকে, অথবা পুরোটা প্যারাবোলিক থাকতে পারে। পুরোটা প্যারাবোলিক করতে একটু কষ্ট, এই কারণে এরা নর্মাল প্র্যাকটিস উপরে এরকম প্যারাবোলিক হয়ে যায় অটোমেটিক। এরা যখন রোলার দিয়ে কম্প্যাকশন করে, রোলার বুঝো তো, রোলার কম্প্যাকশন করা মানে মাটিটাকে বা পেভমেন্টটাকে শক্ত করবে রোলার দিয়ে, এইরকম থাকে। আর সিমেন্ট কনক্রিটে সাধারণত এরকম থাকে, কারণ সিমেন্ট কনক্রিটে প্যারাবোলিক করা অনেক কষ্টকর হয়ে যায়। এই জন্য এইরকম হয়ে যায়, মুখটা এরকম হয়ে যায়, আর দুই পাশে কনক্রিটের স্ল্যাব থাকে, কনক্রিটের স্ল্যাব থাকে দুই পাশে। এইটাই হচ্ছে ওয়ান ইন এন্ড যেটা বলা হচ্ছে, এটাই হচ্ছে স্লোপ, ক্রস স্লোপ বা ক্যাম্বার। তো ক্যাম্বার আমার মনে হয় তোমরা আর প্রশ্ন করার দরকার পড়বে না। ক্যাম্বার মানে ক্রস স্লোপ অফ এ রোড, মানে দুই পাশে হরিজন্টাল স্লোপ যেটা আছে সেটা। আর লঙ্গিচুডাল স্লোপ হলে এটা কি হবে? ক্রস স্লোপের নাম ক্যাম্বার। লঙ্গিচুডাল স্লোপ হলে তখন কি হবে? অর্থাৎ রাস্তা যেদিকে আগাচ্ছে, গাড়ি যেদিকে আগাচ্ছে, ওইটাকে লঙ্গিচুডাল স্লোপ বলে। ওরা এক কথায় বলা হয় আপগ্রেড বা ডাউনগ্রেড, অ্যাসেন্ডিং গ্রেড বা ডিসেন্ডিং, তাই না? গাড়ি হয় উপরের দিকে যাবে, না হয় নিচের দিকে যাবে। এই গ্রেডকে আবার বাদ করা হয় প্লেন, রোলিং, মাউন্টেনিয়াস, স্টিপ, এইভাবে গ্রেড ভাগ করা হলো। লঙ্গিচুডাল গ্রেড এগুলো পরে আবার আসবো। এগুলো রিকমেন্ডেড কিছু ভ্যালু, কোন জায়গায় কি দেবে, কত পার্সেন্ট পর্যন্ত। এই যে এখানে 1.7 থেকে লাইট, লাইট মানে যেখানে লো ভলিউম রোড 1.7 পর্যন্ত, এটা 2%। আর থিন বিটুমিনাস সারফেস হলে 2.5%, 2। আর ডাব্লিউবিএম হলে 3%, 2.5%, এগুলো মুখে বলেছিলাম। আর আর্থ রোড হলে আরো বেশি, 3% থেকে 4%। এইবার ক্যারিজয়ে তোমাদের ওখানে দেখাইছিলাম, ক্যারিজয়ে বা পেভমেন্ট উইথ কোনটা, এই যে এই ছবিতে আবার দেখাই, আমরা ফেলে আসছি। এই যে এখানে এখানে দেখা যাচ্ছে ক্যারিজয়ে। ক্যারিজয়ে মানে কি? যে অংশে গাড়ি চলাচল করবে তাকে ক্যারিজয়ে বলা হয়। আর এর পরের দুই পাশে যেটা আছে এটা ফুটওয়ে বা ফুটপাথ। আর আরবান রোডে, সরি রুরাল রোডে, এই যে এটা শোল্ডার বলে। ক্যারিজয়ে কিন্তু ওই যে যার উপর দিয়ে গাড়ি চলবে, দুই পাশে ঘাসের বা অনেকে ব্রিকের করে থাকে শোল্ডার। এই যে এখানে হাফ শোল্ডার করা হয়েছে, এটা ছোট ছোট গাড়ি চলার জন্য দুই পাশে, বা ইমার্জেন্সি ক্রস সাইডে যাওয়ার জন্য একটা ভেহিকেল ইমার্জেন্সি যেতে গেলে এখানে যেতে পারবে। তো সুতরাং এই ক্যারিজয়ে আর শোল্ডার, ফুটপাথ এগুলো বুঝতে হবে। এখন আমি তোমাদের এই জন্য প্রথমেই, তোমরা প্রশ্ন করছো না, এই প্রশ্ন করলে কোনটা কি জিনিস বুঝতে পারবে। এটা ফ্যাক্ট শোল্ডার মানে অনলি রোডে গাড়ি চলবে, এখানে অনেক সময় আরেকটা গাড়ি অপোজিট থেকে আসতেছে, তখন সে এমন স্পিডে আসছে, তাকে সাইড দেওয়ার জন্য এইখানে নেমে যেতে হয়। এই জন্যে পার্সিয়াল পেভমেন্ট করতে হয় শোল্ডারকে, পার্সিয়ালি ফ্যাক্ট, এটা যে ফ্যাক্ট শোল্ডার বলা হয়। এটা
খেয়াল রাখতে হবে কোনটার নাম কি। এগুলো হচ্ছে ফুডওয়ে মানে আরবান রোডে সবসময় ফুডওয়ে থাকে, আর রুরাল রোডে শোল্ডার থাকে, রুরাল রোডে সাইড স্লোপ থাকে। এগুলো আমরা বললাম। ক্রসস্লোপের শেপ বললাম। এইবার ক্রসস্লোপের কিছু স্ট্যান্ডার্ড ভ্যালু। এইবার হচ্ছে ও ক্যারিজওয়ে যেটা, সেটা কেন 3.75, কেন 7 মিটার, কেন 10.5 মিটার, সেটা গাড়ির সাইজ থেকে নির্ভর করে। গাড়ির উইডথ কত, একটা গাড়িকে ক্রস সেকশন করলে সাধারণত বড় গাড়ি ধরা হয়, ছোট গাড়ির জন্য তো সমস্যা হয় না। বড় গাড়ির জন্য বড় গাড়ির স্ট্যান্ডার্ড নিয়েই রোডের উইডথ হয়। তাহলে এখানে দেখতে পাচ্ছ প্রথম ছবিতে একটা গাড়ি যাচ্ছে, তোমরা ছবি দেখতে পাচ্ছ? জি স্যার, দেখতে পারতেছি। প্রথম ছবিটা দেখো, বাম পাশের ছবিটা। এখানে একটা গাড়ির স্ট্যান্ডার্ড সাইজ দেওয়া আছে 2.4 2.5, কিন্তু এটা মানে একটু বেশি করে ধরা হয়েছে। এটা সাধারণত 2.44 হয়, 2.44 মিটার। তাহলে অ্যাপ্রক্সিমেটলি একটা গাড়ির উইডথ ধরা হয় 2.5। তাহলে এই গাড়ির দুই পাশে একটু ক্লিয়ারেন্স লাগবে, কারণ একটার সাথে তো একটা গা ঘেঁষে গাড়ি চলতে পারে না। এখানে 0.625 এই পাশেও ধরা হয়। তাহলে এই তিনটে যোগ করলে কত হয়? 3.75 হয়। দেখো যোগ করে হয়েছে? পারো নাই যোগ করে? 3.75 হয়। এইটাকে জন্য বলা হয় সিঙ্গেল লেন পেভমেন্ট। এই যে এখানে লেখা আছে, উইথ অফ 3.75 কনসিডার ডিজায়ারেবল ফর এ রোড হ্যাভিং সিঙ্গেল লেন ফর ভেহিকল অফ ম্যাক্সিমাম উইথ 2.44 মিটার। মানে বড় গাড়িগুলো, বিশেষ করে ট্রাক, বাস, এদের উইথ থাকবে সবসময় 2.44, তার মানে 2.5 ধরা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি, তার দুই পাশে ক্লিয়ারেন্সের জন্য। এই জন্য এটাকে বলা হয় সিঙ্গেল লাইন রোড। এখন মাঝে মাঝে প্রশ্ন আসে, ছোট প্রশ্ন, হোয়াট ডু ইউ মিন বাই ক্যারিজওয়ে বা উইথ অফ পেভমেন্ট? ক্যালকুলেট its dimension for a single lane, অথবা 2 lane, অথবা 3 lane। 2 lane হইতে পারে, সিঙ্গেল লেন। তাহলে এখন 2 লেনের জন্য এখানে দেয়া আছে, দেখো গাড়ির উইথ কত? 2.5। এই গাড়ির উইথও 2.5, কিন্তু দুইটার মাঝখানে 1 মিটার ফাঁকা রাখতে হবে, না হয় কি হবে? অ্যাক্সিডেন্ট হইতে পারে। এই জন্য স্ট্যান্ডার্ড ভ্যালু 1 মিটার ফাঁকা রাখতে হবে, আর দুই পাশে ক্লিয়ারেন্স হিসাবে 0.5 করে। যখন 2 লাইন হবে তখন 0.5 করে মিনিমাম ধরতে হয়। 0.625 ও রাখতে পারো, মানে মিনিমাম রাখতে হবে তখন 0.5 দুই পাশে। কারণ গাড়ি যদি এখানে চলে যায়, যে কোনো সময় যে দেবে যেতে পারে গাড়ি। অনেক সময় দেখে কোন গাড়ি রাস্তার ধারে দেবে গেছে, কারণ ওখানে প্রপার স্ট্রেংথ নাই, রোডটা ওখানে প্রপার স্ট্রেংথ করে না বলে দেবে যায়। এই কারণে এখানে কিছু ফাঁকা রাখতে হবে, কারণ গাড়ি স্পিডে চলে, একটু এদিক সেদিক হইলেই শোল্ডারে চলে যাবে বা ফুটপাথে উঠে যাবে। যে কারণে এইগুলো যোগ করো, এগুলো যোগ করলে বুঝতে পারবে কত হলো 7 মিটার। তাহলে 2 লাইন রোডের জন্য 7 মিটার কেন হলো? What is the standard dimension of a 2 lane road? উত্তর কি? স্যার উত্তর 7 মিটার। Good. How can it be possible? অথবা how can you calculate it? তখন ওইরকম গাড়ির দুইটা ছবি দেখাইয়া, ওই গ্যাপ গুলো দেখাইয়া টোটাল 7 মিটার বলে বোঝাতে হবে। সিঙ্গেল লাইন বললে ওইটা দেখাইয়া বোঝাতে হবে। এবার ট্রাফিক সেপারেটর। ট্রাফিক সেপারেটর বলেছিলাম, খেয়াল আছে? দুই দিকে দুই রাস্তা, এই যে দুই দিকে, এইদিকে 3 লেন পেভমেন্ট, এইদিকেও 3 লেন পেভমেন্ট, মাঝখানে কি ট্রাফিক সেপারেটর বা মিডিয়ান বলা হয়, অথবা অনেকের সংক্ষেপে ডিভাইডার বলা হয়। ডিভাইড অর্থাৎ
ডিভাইডার করলে সুবিধা কি, এই দিকের ডিরেকশনের গাড়ির সাথে ওই দিকের ডিরেকশনের কোনো কনফ্লিক্ট হয় না। গাড়ির ড্রাইভারদের সবসময় টেন্ডেন্সি যে কোনো পথ ফাঁকা ফেলেই দৌড়তে থাকে, তো ওইটা থেকে অন্তত অ্যাভয়েড করার জন্য এই জন্য ডিভাইডার দেওয়া হয়। ডিভাইডার হচ্ছে সেপারেটিং বিটুইন টু ওয়ে মুভিং ভেহিকল, মানে দুই দিকের যে এগুলো আছে তাকে সেপারেট করে দেওয়া হয়। এই যে নেটের নাম সেপারেটরও বলা হয়, সেপারেটর। এখানে the main function is to prevent head-on collision, এই যে head-on collision between vehicles moving in opposite direction on adjacent lane. Adjacent বুঝো তো না? তাও বুঝো না। adjacent lane কি মানে স্যার পাশাপাশি দুটো লেন, পাশাপাশি পার্শ্ববর্তী লেনের সাথে যাতে head-on collision না হয় অপোজিট ডিরেকশনের গাড়ির সাথে, এইটাই মেইন উদ্দেশ্য, সেপারেট করে দেওয়া, ওদের ডিরেকশনটা সেপারেট করে দেওয়া। তাহলে এর স্ট্যান্ডার্ড ডাইমেনশন কত? সাধারণত বলা হয় 5 মিটার, তবে এটা 5 মিটার রুরাল এরিয়ার জন্য, আর আরবান এরিয়ার জন্য 3 মিটার। না, রুরালের জন্য মিনিমাম 3 মিটার রাখতে হবে, আর আরবান এরিয়ার জন্য অ্যাবসলিউট মিনিমাম, আরবান এরিয়াতে 1 পয়েন্ট অ্যাবসলিউট মানে 1.2 মিটারের কমে যাতে না হয়, অর্থাৎ 4 ফিটের কমে যাতে না হয়। জেনারেলি 5 মিটার রাখতে বলা হয়। আগে চিটাগাং শহরে আমরা দেখেছিলাম বড় বড় সেপারেটর ছিল, এই জামাল খান, জিসি মুরাদপুর থেকে জিসি যাওয়ার পথে, এগুলো বড় বড় 5 মিটারের না হলে অন্তত 10 ফিট ছিল। এগুলো কমে এখন ছোট করে ফেলেছে, কারণ ট্রাফিক ভলিউম বেড়ে গেছে। আর মিনিমাম 1.2 মিটার রাখতে গিয়ে অনেক জায়গায় দেখা যায় 1.2 মিটারও নাই, 0.6 মিটারে এসে গেছে, অর্থাৎ 2 ফিট 2.5 ফিটে এসে গেছে। এখন বর্তমান যে সেপারেটর গুলো দিচ্ছে 2 ফিট 2.5 ফিটে এসে যাচ্ছে, কারণ দিনকে দিন ভলিউম বেড়ে যাচ্ছে, গাড়ির সংখ্যা বেড়ে যাচ্ছে। এই কারণে রোড উইথ বাড়াতে গেলে কম দিতে হবে ডিভাইডার, কিন্তু ওইগুলো এমন ভাবে দিতে হবে খুব শক্ত ভাবে, যাতে ফেল না করে ডিভাইডার গুলো। তাহলে তোমরা বুঝতে পেরেছো ট্রাফিক সেপারেটর কি। এইবার হচ্ছে কার্ভস। কার্ভ মানে এটা সাধারণত দেয়া হয় আরবান এরিয়া রোডে, রাস্তার ধারে। এই যেখানে দেখতে পাচ্ছ এই যে রাস্তা, এটা হচ্ছে ক্যারিজওয়ে, দুই ধারে স্ট্রং ভাবে হয় কনক্রিটের বা না হয় ব্রিকের দিতে হবে। এই যে এখানেও আছে, এটাকে বলা হয় স্ট্রং স্ট্রাকচার বিসাইডস ফুটপাথ অর সেপারেটর। এই যে ফুটপাথ এখানে লেখা আছে, এটা দেয়া হয় কেন, কার্ভ দেয়া হয় কেন, এখানে লেখা আছে। এই যে বাউন্ডারি বিটুইন পেভমেন্ট এন্ড শোল্ডার, পেভমেন্ট এবং শোল্ডারের বাউন্ডারি হিসাবে দেয়া হয়। যাই হোক, এটা বুঝতে পেরেছো কার্ভ এটা দেয়া হয় যে যাতে কোনো গাড়ি ধাক্কা খাইলে এটা যাতে না ভাঙে, নষ্ট না হয়, সেপারেটর বা ফুটপাথ। এই কার্ভ হচ্ছে 4 ধরনের হয়। মাউন্টেবল টাইপ কার্ভ, সেমি ব্যারিয়ার টাইপ কার্ভ, ব্যারিয়ার টাইপ কার্ভ, সাবমার্জড কার্ভ। এগুলো কি জিনিস ইন্টারনেটে গেলে ব্রাউজিং করলে তোমরা বুঝতে পারবে, এখানে সব ডিটেইলস দেয়া আছে। আমি মুখে বলছি সাবমার্জ মানে শক্ত কিন্তু দেখা যাচ্ছে না, কার্ভটাকে ফুটপাথের সাথে পেভমেন্টের সাথে লাগানো হয়ে গেছে। আর ব্যারিয়ার টাইপ মানে এইটা পার হইয়া উঠতে পারবে না, ব্যারিয়ার হিসেবে দেওয়া হয়। সেমি ব্যারিয়ার মানে কোনো ইমার্জেন্সি ক্ষেত্রে কষ্ট করে পার হওয়া যাবে, যাতে ওইদিকে উঠে যেতে পারে।
আর লো মানে এটা ইচ্ছা করলেই মাউন্টেবল, বলতে গড়াইয়া উঠতে পারবে ইচ্ছা করলেই, কিন্তু এটা কষ্ট করে উঠতে হবে, আর এটা টোটালি উঠা যাবে না, ব্যারিয়ার টাইপ। তো এখানে তোমরা যা দেখেছো এগুলো হচ্ছে ব্যারিয়ার টাইপ। পেভমেন্ট থেকে উঁচু হলে এটা ব্যারিয়ার টাইপ। তাহলে কোনো প্রশ্ন আছে? এই 4 ধরনের কার্ভটা আগে বুঝতে হবে। কার্ভটা হচ্ছে শক্ত করে দেওয়া ধারে, শোল্ডার এবং পেভমেন্টের মাঝখানে যেটা সীমানা আছে ওই সীমানাকে শক্ত করে দেওয়া, অথবা ফুটপাথ আর পেভমেন্টের মাঝখানে বলা চলে। কেন দেয়া হয়? যাতে করে ফুটপাথ বা শোল্ডার নষ্ট না হয়, বা ওখানে কোনো গাড়ি উঠতে না পারে, কারণ ওখানে শোল্ডারে বা ফুটপাথে লোকজন হাঁটা চলাফেরা করে, ছোট গাড়ি চলাফেরা করে, এই কারণে ক্যারিজওয়ের গাড়ি যাতে ওখানে উঠতে না পারে। এটা 4 ধরনের: লো অর মাউন্টেবল, সেমি ব্যারিয়ার, ব্যারিয়ার, আর একটা হচ্ছে সাবমার্জড। এবার রোড মার্জিন। রোড মার্জিন মানে পেভমেন্টের পাশে যে সমস্ত ইয়েগুলো থাকে তাকে রোড মার্জিন বলা হয়। অর্থাৎ ক্যারিজওয়ের ওই পাশে যে সমস্ত গুলো থাকবে, বিভিন্ন এলিমেন্ট থাকে। প্রথম হচ্ছে শোল্ডার, মেইন হচ্ছে শোল্ডার, পার্কিং লেন, ওখানে পার্কিং লেন থাকতে পারে, ফ্রন্টেজ রোড, ড্রাইভওয়েস, সাইকেল ট্র্যাক এরকম থাকতে পারে, ফুটপাথ অর সাইডওয়াক, গার্ড রেল, এই সব মিলিয়ে হচ্ছে রোড মার্জিন। শোল্ডার তোমরা বুঝেছো, পার্কিং লেন মানে শোল্ডারের বদলে যদি ওখানে পার্কিং দেয়া হয়। ফ্রন্টেজ রোড মানে এটা অন্যদিকে যাওয়ার জন্য অ্যাক্সেস প্রপার্টি, অন্যদিকে যাওয়ার জন্য কিছু অংশ নিচু করে দিতে হয়, ড্রাইভওয়েস। তারপর সাইকেল ট্র্যাক, এখানে আমাদের দেশে তো সাইকেল ট্র্যাক নাই, ইন্ডিয়াতে সাইকেল ট্র্যাক বেশ দেওয়া হয়। ফুটপাথ, ওই যে শোল্ডার আর ফুটপাথ তো মোটামুটি একই। আর গার্ড রেল মানে ওই ইমার্জেন্সি যেগুলোতে যাতায়াত, এগুলো দেওয়ার পরও কিছু রেল দেওয়া হয়, অর্থাৎ রেলিং দেওয়া হয়। তোমরা দেখেছো বিভিন্ন বিজি এরিয়াতে লোকজন যাতে পেভমেন্টে নামতে না পারে, এই জন্য গার্ড রেল দেয়। নিউ মার্কেট, সিটির নিউ মার্কেটের ধারে দেখো ওইভাবে দেয়া আছে, আরো বিভিন্ন জায়গায় দেয়া আছে এরকম। এগুলাকে গার্ড রেল বলা হয়। এবার এমবাঙ্কমেন্ট স্লোপ, যাকে সাইড স্লোপ বলা হয়, আমি এখানে লিখে দিয়েছি সাইড স্লোপ। তোমাদের বলেছিলাম এই যে রুরাল এরিয়াতে সাধারণত সাইড স্লোপ থাকে, এই যে এটা হচ্ছে সাইড স্লোপ। এখানে ক্রস সেকশন ডিটেইলস দেয়া আছে, এটা রুরাল এরিয়ার। এই যে মাঝখানে যার উপর দিয়ে গাড়ি চলবে তাকে ক্যারিজওয়ে, দুই পাশে যেটা শোল্ডার, আর শোল্ডার সহ যেটা সেটা হচ্ছে রোডওয়ে বা পেভমেন্ট, রোড উইথ বলা হয়, রোডওয়ে। তোমাদের এগুলো বলেছিলাম এফএক্স বা টপটাকে। আর রোড মার্জিন এইদিকে, এখান থেকে রোড মার্জিন বলতে এখানে যা যা থাকে, পার্কিং টার্কিং যা থাকে এগুলো। আর ফাইনালি হচ্ছে রোড বাউন্ডারি, এটা একদম শেষ পর্যন্ত এইদিকে কন্ট্রোল লাইন পর্যন্ত, এই পুরা এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত যে পুরো, তাকে বলা হয় রাইট অফ ওয়ে। আর এটা হচ্ছে রোড ল্যান্ড, সাধারণত বাউন্ডারি বলে রোড ল্যান্ড। আর এই বর্ডার পর্যন্ত পুরোটাকে বলে রাইট অফ ওয়ে। যাই হোক, এমবাঙ্কমেন্ট স্লোপ তোমরা সাইড স্লোপ যেটা সেটা বুঝতে পেরেছো। সাইড স্লোপ সাধারণত 1:3, 1:2, এটা মাটির ধরন অনুযায়ী দিতে হয়। উইথ অফ রোডওয়ে, অর্থাৎ কত হইতে পারে রোডওয়ে, সেটাই এখানে দেখানো হচ্ছে। এটা ইন্ডিয়ান আইআরসি হিসাবে, আমাদের রোডস এন্ড হাইওয়ে হিসেবে আরএসডি হিসাবেও দেওয়া আছে। এগুলো আমি প্রথম দেখে। রাইট অফ ওয়ে, রাইট অফ ওয়ে মানে অর্থাৎ এই রোডের জন্য অ্যাকোয়ার করা দুই পাশে যতটুক পর্যন্ত জায়গা, তাকে বলা হয় রাইট অফ ওয়ে। এই খাপটায় এই রোডটা
চিটাগাং কাপ্তাই রোডটার উইথ কত জানো রাইট অফ ওয়ে? এই যে 60 মিটার। এটা খুব স্ট্যান্ডার্ড রোড হিসাবে করা হয়েছিল, যেটা হচ্ছে আরটিএল রোড। 60 মিটার আছে আমাদের এখানে, কিন্তু হলে কি হবে, সব দখল করে এখন তোমার 20 মিটার এরকম আছে, 100 ফিটের মতো, 30 মিটার পর্যন্ত আছে। যাই হোক, এখানে কিছু স্ট্যান্ডার্ড কোন বেলুর কোন রোডের জন্য কিরকম সেটা দেওয়া আছে। আর্টেরিয়াল, সাব আর্টেরিয়াল, কালেক্টর স্ট্রিট, লোকাল স্ট্রিট, এগুলো নামগুলা হচ্ছে ওই যে আমেরিকান স্ট্যান্ডার্ডে, তোমাদের আমি প্রথম ক্লাসে পড়াইছিলাম এগুলো। এখানে শেষ, অর্থাৎ ক্রস সেকশন এলিমেন্ট এখানে শেষ। 6টা জিওমেট্রিক এলিমেন্টের মধ্যে হাইয়ে ক্রস সেকশন এলিমেন্ট ইম্পর্টেন্ট। এখানে এতটুকু আমরা বললাম, এটা খান্নার বই হোক এলআর কারিয়াল বই হোক সুন্দর করে দেওয়া আছে। আমি খান্না এলআর কারিয়াল দুটো মিলিয়ে করেছি। এখন নেক্সট, আরে কোথায় চলে গেল? এখন হবে আমাদের সাইড ডিস্টেন্স। ক্রস সেকশন এলিমেন্টের পরে সাইড ডিস্টেন্স হচ্ছে আরেকটা এলিমেন্ট। এই সাইড ডিস্টেন্সটা আমরা এখন দেখব। ওখানে এসএসডি ওএসডি লেখা ছিল। এসএসডি মানে স্টপিং সাইড ডিস্টেন্স, ওএসডি মানে ওভারটেকিং সাইড ডিস্টেন্স, আইএসডি ইন্টারমিডিয়েট সাইড ডিস্টেন্স। এগুলো আমি ওই সময় বলেছিলাম, তোমরা প্রশ্ন করেছিলে ওই সময় বলেছিলাম। এখন সেই সাইড ডিস্টেন্স কত ধরনের? সাইড ডিস্টেন্স কাকে বলে? সাইড শব্দের অর্থ কি কে বলতে পারো? সাইট মানে দৃষ্টি, দৃষ্টি, দৃশ্যমান। সাইট বিভিন্ন রকম। এসআইটি মানে একটা জায়গার অবস্থান, এসআইডি মানে পাশে, পাশে থাকলে ওটা সাইড বলা হয়। আমার সাইডে বসো, এরকম আমার পাশে বসো। তারপর সিআইটি অর্থ কি? এটাও সাইড আমরা বলি। সিআইটি অর্থ জানো কেউ? স্যার এই সাইট মানে সাইটেশন মানে পড়া বা ইয়েস, সাইটেশন, উল্লেখ করা। জি স্যার। উল্লেখ করা, সাইটেন এক্সাম্পল, একটা উদাহরণ দাও, একটা উদাহরণ উল্লেখ করো। আর এই সাইট এসআইজিএসটি এটা হচ্ছে দৃশ্যমান, আমরা দৃষ্টিতে যতটুকু যায়। সাইড ডিস্টেন্স এটা সি থেকে সাইড হয়েছে, সি এটা হচ্ছে সাইড ডিস্টেন্স। একটা রোডের জন্য, গাড়ির ড্রাইভারের জন্য সাইড ডিস্টেন্স খুবই ইম্পর্টেন্ট। কারণ সাইড ডিস্টেন্স কম হলে সে গাড়ি যে কোনো মুহূর্তে ওভারটেক করতে পারবে না বা স্টপ করতে পারবে না, অথবা মানে যে কোনো ইমার্জেন্সি মুহূর্তে দাঁড়াতে পারবে না। এই জন্য সাইড ডিস্টেন্স আমরা সাধারণত 3টা সাইড ডিস্টেন্স নিয়ে আলোচনা করব। মেইনলি 3টাই আছে। এসএসডি স্টপিং সাইড ডিস্টেন্স, তোমরা স্লাইডে দেখতে পাচ্ছ এসএসডি। আরেকটা হচ্ছে ওএসডি বা পিএসডিও বলে অনেকে, পিএসডি। ওএসডি বললে ওভারটেকিং সাইড ডিস্টেন্স, পিএসডি বললে পাসিং সাইড ডিস্টেন্স, পাস করে যাওয়া, পাসিং সাইড ডিস্টেন্স। আর আইএসডি, আইএসডি মানে ইন্টারমিডিয়েট সাইড ডিস্টেন্স, অর্থাৎ এই দুইটার মধ্যবর্তী একটা সাইড ডিস্টেন্স। তাহলে এগুলো যদি না থাকে রোডে, অর্থাৎ রোডের দৃশ্যমান দূরত্বটা যদি ফ্রি না থাকে, যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট করতে পারে। এই জন্য সাইড ডিস্টেন্স রোডের জন্য খুবই ইম্পর্টেন্ট। এটা জিওমেট্রিক এলিমেন্ট, যদি এটা মাপলে রোডের উপর মাপা হয়, কিন্তু ড্রাইভারের এক্সপেরিয়েন্সের উপরে এই সাইড ডিস্টেন্স অনেকটা নির্ভর করে। এক এক জায়গায় এক এক রকম।
লংগিটিউডাল রোডে কত, কার্ভে কত, এগুলো আমরা পরে আস্তে আস্তে আসবো। এই যে এখানে দেখতে পাচ্ছ সাইড ডিসটেন্স কাকে বলে, এটা খান্নার বই থেকে, এই পৃষ্ঠাটা খেয়াল করবে। আগে যে ক্রস সেকশন এলিমেন্ট গুলো দেখিয়েছি ওটা খান্নার বই থেকে, তোমাদের খান্নার এলার কারিয়াজি বই দুটো জোগাড় করতে বলেছিলাম। এখানে এগুলো সব খান্নার বইতে আছে। তাহলে সাইড ডিসটেন্স কাকে বলে তোমরা দেখতে পাচ্ছ, দা ডিসটেন্স অ্যালং দা রোড সারফেস এট হুইচ এ ড্রাইভার হ্যাজ ভিজিবিলিটি অফ অবজেক্ট, মানে সে কতটুকু দেখতে পেলো কোনো অবজেক্ট, স্টেশনারি অর মুভিং। স্টেশনারি মানে স্থির, কেউ কোনো একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করে বসে পড়লো, তখন তাই সে দূর থেকে কতটুকু দূর থেকে দেখতে পাবে সেটা। আর মুভিং মানে আরেকটা গাড়ি সামনে চলতেছে অথবা সামনে থেকে আসছে, এগুলো হচ্ছে মুভিং। এইরকম গাড়ি দেখার ফলে এট এ স্পেসিফাইড হাইট, ওর গাড়ির ড্রাইভারের আবার স্পেসিফাইড হাইট আছে, এটা ধরা হয় 1.2 মিটার। গাড়ির ড্রাইভার সাধারণত 1.2 মিটার উঁচুতে আছে ধরা হয়, 1.2 মিটার মানে 4 ফিট উঁচুতে। above the carriageway is known as side distance, এটা জেনারেল ভাবে সাইড ডিসটেন্সের ডেফিনিশন। আর কত ধরনের বললাম এখানে, 3 ধরনের। প্রথম হচ্ছে স্টপিং সাইড ডিসটেন্স এসএসডি, ওভারটেকিং সাইড ডিসটেন্স ওএসডি, ইন্টারমিডিয়েট সাইড ডিসটেন্স আইএসডি। ওভারটেকিং সাইড ডিসটেন্স আমি বলেছিলাম এটার আরেক নাম আছে, কি নাম স্যার? পিএসডি, পাসিং সাইড ডিসটেন্স। পাসিং সাইড ডিসটেন্স, সেই একই কথা দুইটা, কখনো পিএসডি থাকলে ওএসডি থাকতে পারে, কখনো পিএসডি, একই সাইনোনিম আছে। তাহলে এসএসডি কাকে বলে, এটা কথা থেকে বুঝতে পারছো। এসএসডি স্টপিং সাইড ডিসটেন্স, অর্থাৎ একটা গাড়ি থামানোর জন্য, কে থামাবে? ড্রাইভারে। থামানোর জন্য যতটুক ডিসটেন্স দরকার অ্যাক্সিডেন্ট না করে, কলিশন না করে, সেই ডিসটেন্স তাকে বলা হয় স্টপিং। স্টপিং সাইড ডিসটেন্স দরকার কেন? দরকার, একটা সামনে যদি একটা গাড়ি পরে থাকে বা সামনে একটা স্লো গাড়ি থাকে, তাকে থেকে বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য গাড়ি থামাতে হলে কত ডিসটেন্স মিনিমাম, কত ডিসটেন্স দূরে থাকে ব্রেক কষতে হবে। ব্রেক না কষলে তো গাড়ি থামবে না, তাহলে ব্রেক ধরতে হবে। ব্রেক কত ডিসটেন্স দূর থেকে ধরবে সেটাকে বলা হয় স্টপিং। স্টপ করার জন্য যে ডিসটেন্স, এখানে সেটা ক্লিয়ার বলছে। Distance required by the driver of a vehicle traveling at a given speed, একটা স্পিডে সে যে মুভ করে তাকে, মানে সে সাধারণত নিজের যতটুকু সম্ভব স্পিডে চলতে থাকবে। সেই ডিসটেন্সটাকে বলা হচ্ছে bring his vehicle to a stop, থামানোর জন্য। আফটার an object on the roadway become visible, যদি থামাতে হয়। এখন রোডের উপর তো অনেক কিছু ভিজিবল হয় না? কিরকম, একটা গরু যাচ্ছে, আর একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে, অথবা একটা গাছের টুকরা পড়ে আছে, একটা গাছের লক, অথবা একটা সিএনজি মুভ করছে কিন্তু ওই পাশ থেকে আরেকটা গাড়ি আসছে, তখন কি করবে? সে ওভারটেক করতে না পারলে কি করতে হবে? তাকে কি করতে হবে? তাকে স্টপ করতে হবে না? তাহলে স্টপ করতে হলে সে তো কাছে এসে স্টপ করতে পারবে না, তার যেহেতু একটা গিভেন স্পিডে সে মুভ করছে। সুতরাং কত ডিসটেন্স দূর থেকে তাকে মিনিমাম দাঁড়াতে হবে, সেই ডিসটেন্সটাকে বলা হয় স্টপিং সাইড। এটা ড্রাইভার এক্সপার্ট হলে সে বুঝতে পারে কত দূর থেকে তাকে ব্রেক চাপতে হবে। তাহলে এই ডিসটেন্সটা নির্ভর করবে কি কি? ডিপেন্ডস অন ফিচার অফ দ্য রোড অ্যাহেড, ওই যে রোড সারফেস কিরকম, আমরা রোড সারফেস বললাম না, ওখানে আন্ডুলেটিং আছে কিনা, আরেকটা কি ফ্রিকশন আছে কিনা, তারপর এটা কি ধরনের রোড সারফেস, এই সমস্ত বুঝে সে ব্রেক কষবে, কত আগে থেকে করতে হবে। তারপর হাইট অফ দ্য ড্রাইভার সাইড, এটা কারে থাকলে একরকম হাইট হবে, বাসে থাকলে একরকম হাইট হবে, সিএনজিতে থাকলে আরেক রকম হাইট হবে। ড্রাইভার্স আই পর্যন্ত কত হাইটে আছে,
আর অবজেক্টের হাইট কত, এই যে হাইট অফ দ্য অবজেক্ট, অর্থাৎ রোড সারফেসের উপর যে হাইট আছে, যে অবজেক্ট আছে তার হাইট কত, এগুলোর উপর ডিপেন্ড করে। একটু আগে বললাম স্ট্যান্ডার্ড হাইট কত, ড্রাইভার আই পর্যন্ত কত, 4 ফিট। 1 ফিটে বলবো না, 1.2 মিটার। আর একটা অবজেক্টের স্ট্যান্ডার্ড হাইট ধরা হয় 0.15 মিটার। সেটা যে হোক, স্ট্যান্ডার্ড ভ্যালু বলছি আমি, এটা তো আইডিয়াল ভ্যালু। তাহলে কোনো কোনো ক্ষেত্রে অবজেক্টের হাইট আরো বেশি হইতে পারে। তাহলে ফ্যাক্টর কি কি, এই যে এখানে দেওয়া আছে, এই যে ড্রাইভারের আই পর্যন্ত, আই লেভেল পর্যন্ত ড্রাইভারের হাইট কত, 1.2 মিটার। আইআরসি কি বলেছিলাম, স্ট্যান্ডার্ড হচ্ছে আইআরসি মতে। আইআরসি কি, ও কেউ জানো না, আগে কতবার বলেছি। আইআরসি মানে ইন্ডিয়ান রোড কংগ্রেস। ইন্ডিয়াতে স্ট্যান্ডার্ড মানে রোড সংক্রান্ত যে সমস্ত স্ট্যান্ডার্ড ভ্যালু দেবে, এটা আইআরসি দেয়। আমাদের দেশে এরকম তেমন কোনো ইয়ে নাই, যদিও রোডস এন্ড হাইওয়ে দেয় কিছু, কিন্তু আমাদের ওদের দেশে রোডস এন্ড হাইওয়ে গুলো দেবে না, সব দেবে আইআরসি। আর ওদের দেশে, আমাদের দেশে একটা আইআরসির মতো অর্গানাইজেশন আছে, তারা কিন্তু আছে কি নাই বোঝা যায় না, কোনো পেপারে তেমন পাওয়া যায় না, বা তাদের রিসার্চ পাওয়া যায় না। ওটার নাম কি, কে বলতে পারো? বাংলাদেশে যেটা আছে স্ট্যান্ডার্ড, স্যার বাংলাদেশ রোড রিসার্চ ল্যাবরেটরি। হ্যাঁ, বিআরআরএল। এটা আগে একবার বলেছিলাম। টিআরআরএল মানে ট্রান্সপোর্টেশন রোড রিসার্চ ল্যাবরেটরি, এটা ইউকে তে। টিআরআর একটা আছে, ট্রান্সপোর্টেশন রিসার্চ রেকর্ড, এটা হচ্ছে আমেরিকার। আর আমাদের বাংলাদেশে আরএসডি যেটা, সেটা রোডস এন্ড হাইওয়ে ডিপার্টমেন্ট, তারাই মেইনলি যত সমস্ত স্ট্যান্ডার্ড দেয়। আর আমাদের বিআরআরএল এটা তেমন মানে তাদের ইয়ে পাচ্ছি না, সেটাই বলা। তো বিআরআরএল কোথায় জানো, এটা কোন জেলায়? স্যার এটা তো ঢাকায়। হ্যাঁ, ঢাকায়। কোন জায়গায়? মিরপুরে স্যার, মিরপুর 1-এর এইদিকে। তোমার বাড়ি কি ঢাকায়? জি স্যার, আমার বাসা ঢাকার মিরপুরে। মিরপুরে? ও, তাহলে তো তুমি চিনবে। এটা যে পাইকপাড়া, পাইকপাড়া বলে না মিরপুর? জি স্যার, জি স্যার। একদম মিরপুরে ঢোকার মানে 1 নম্বরে যাওয়ার আগেই রাস্তার ডান পাশে। যাই হোক, এখানে বিআরআরএল আছে। তোমরা যারা ইন্টারেস্টেড ওখানে গিয়ে একটু ঘুরে আসতে পারো, ওখানে কি কাজ হয় না হয়। এখন তো একদম আইডিয়াল ভাবে বসে আছো, ওগুলা দেখতে পারো। রোডস এন্ড হাইওয়ে অফিসে ঘুরতে পারো, গণপূর্ত বিভাগ আছে, ওগুলো ঘুরতে পারো। এগুলো আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং রিলেটেড। ওখানে ডিপিএসি আছে। ডিপিএসি কোথায় জানো? গণপূর্ত বিভাগ কোথায় জানো? রোডস এন্ড হাইওয়ে মেইন অফিস কোথায় জানো? এগুলো খুঁজে খুঁজে বেড়াতে পারো। মিরপুরে আরো একটা ভালো জিনিস আছে, একটা ব্রিক ইন্ডাস্ট্রি আছে, সেটা জানো কোথায়? অনেক পুরানো, এটা একদম পাকিস্তান আমল থেকেই আছে। জানো না? মিরপুর 12-তে আছে, 12-র শেষে রাস্তার ডানে। এটাকে বলে মিরপুর সিরামিক ইন্ডাস্ট্রি। এটাই প্রথম সিরামিক ইন্ডাস্ট্রি বাংলাদেশের, এবং এটা সরকারি। রাষ্ট্রায়ত্ত আর কি। যাই হোক, এখানে আমরা 1.2 মিটার, 0.15 মিটার দেখালাম। এটা হচ্ছে একটা ভার্টিক্যাল কার্ভ। ভার্টিক্যাল কার্ভের স্টপিং ডিস্টেন্সটা এইভাবে বোঝানো হচ্ছে। এই যে ভার্টিক্যাল সামিট কার্ভ লেখা আছে। অবজেক্ট যদি এই হয়, গাড়ির চোখের মানে ড্রাইভারের চোখের আই লেভেল যদি এই হয়, সেটা হবে 1.2 মিটার, এটা হবে 0.15 মিটার। স্ট্যান্ডার্ড ভ্যালু গুলো মনে রাখতে হবে, কারণ অঙ্ক করার সময় স্ট্যান্ডার্ড ভ্যালু দেওয়া না থাকলে ইউ হ্যাভ টু ক্যালকুলেট ফ্রম দিস স্ট্যান্ডার্ড ভ্যালু। এখন কি কি ফ্যাক্টর, মানে ডিস্টেন্সটা হিসাব করতে গেলে কি কি ফ্যাক্টর আমাকে কনসিডার করতে হবে।
এখানে লেখা আছে, তোমরা দেখতে পাচ্ছ, এটা খান্নার বই থেকে। রিঅ্যাকশন টাইম অফ দ্য ড্রাইভার, এটা বেশি ইম্পর্টেন্ট। একটা ড্রাইভার কত তাড়াতাড়ি তার গাড়িকে ব্রেক চাপতে পারে, সেটাই হচ্ছে রিঅ্যাকশন টাইম। মানে সে কত তাড়াতাড়ি রিঅ্যাক্ট করতে পারলো। ড্রাইভারের উপর ডিপেন্ড করে অনেকটা এটা। অনেক ড্রাইভার খুব তাড়াতাড়ি পারে, এটা যত তাড়াতাড়ি পারবে তত সেফ। স্পিড অফ ভেহিকল, গাড়ির স্পিড যত কম থাকবে তত সেফ, তত স্টপিং ডিস্টেন্স কম হবে। ব্রেকের এফিসিয়েন্সি যত ভালো তত কম হবে, আর খারাপ হলে বেশি হবে। স্পিড বেশি হলে ডিস্টেন্স বেড়ে যাবে, রিঅ্যাকশন টাইম বেশি হলে ডিস্টেন্স বেড়ে যাবে। আমরা কোন ডিস্টেন্স নিয়ে কথা বলছি এখন? স্টপিং সাইড ডিস্টেন্স, স্টপিং সাইড ডিস্টেন্স এসএসডি নিয়ে। এই জন্যই এই ডিস্টেন্স নির্ভর করে এইগুলোর উপর। আর রোড সারফেসের ফ্রিকশন রেজিস্ট্যান্স কিরকম আছে, এটা 0.35 আছে কিনা, কম হলে ডিস্টেন্স বেশি লাগবে। আর গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট মানে কি? লঙ্গিসেরাল স্লোপ, যেটা একটু আগে বললাম। হরিজন্টাল স্লোপকে কি বলে বলেছিলাম? ক্রস স্লোপকে কি বলে? ক্রস স্লোপ বা ক্যাম্বার স্যার, ক্যাম্বার বলে। আর লঙ্গিসেরাল স্লোপকে গ্রেডিয়েন্ট বলে, আপগ্রেড ডাউনগ্রেড এভাবে বলে। মানে গাড়ি যেদিকে চলবে ওই স্লোপটা কিরকম, সমতল না স্লাইড না আর একটু বেশি না স্টিপ, 4 ধরনের ভাগ করা হয়। প্লেন গ্রেডিয়েন্ট, রোলিং গ্রেডিয়েন্ট, মাউন্টেনিয়াস গ্রেডিয়েন্ট, আর হচ্ছে স্টিপ গ্রেডিয়েন্ট। স্টিপ গ্রেডিয়েন্ট সাধারণত পাহাড়ি এলাকায় হয়। চট্টগ্রাম শহরে অনেক গ্রেডিয়েন্ট এরকম আছে। যেমন জামালখান থেকে যদি তুমি আজকার দিকে পাড়ের দিকে যেতে চাও, তাহলে তোমাকে আপগ্রেডে যেতে হবে, অ্যাসেন্ডিং গ্রেড। আর আজকার দিকে থেকে যদি হাজিদেউরের দিকে যেতে চাও, তাহলে ডাউন গ্রেড। অনুরূপভাবে বিভিন্ন জায়গায় আপগ্রেড ডাউনগ্রেড আছে। এই যে আমাদের কাপ্তাই রোডেও, তোমরা যারা কাপ্তাই গিয়েছো দেখতে পাবে আপগ্রেড ডাউনগ্রেড অনেক আছে। এইগুলাকে বলা হয় গ্রেডিয়েন্ট। এই গ্রেডিয়েন্ট ডাউনগ্রেড হলে ডিস্টেন্স বেশি লাগবে, আপগ্রেড হলে ডিস্টেন্স কম লাগবে। কোন ডিস্টেন্স? স্টপিং সাইড ডিস্টেন্স। এগুলো খেয়াল রাখতে হবে, ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। এবার আমরা প্রথম বললাম যে টোটাল রিঅ্যাকশন টাইম। এই যে প্রথম ফ্যাক্টর যেটা, সেটা টোটাল রিঅ্যাকশন টাইম। এটা ইম্পর্টেন্ট খুব ড্রাইভারের জন্য। তাহলে এইটা কি জিনিস? আমি একটু আগে বলেছিলাম, মানে একটা অবজেক্ট দেখার পরে একটা ড্রাইভারের কি রিঅ্যাকশন হলো, সে থামাতে গেলে তার রিঅ্যাকশন করতে কত সেকেন্ড লাগলো, এটাকে বলা হয় টোটাল রিঅ্যাকশন টাইম। দেখো ডেফিনিশন হিসাবে, রিঅ্যাকশন টাইম অফ দ্য ড্রাইভার ইজ দ্য টাইম টেকেন ফ্রম দ্য ইনস্ট্যান্ট, কোন ইনস্ট্যান্ট? ইনস্ট্যান্ট দ্য অবজেক্ট ইজ ভিজিবল। মানে যে মুহূর্তে অবজেক্ট দেখলো তখন থেকে ব্রেক অ্যাপ্লাই করা পর্যন্ত যে সময়, that is known as total reaction time. This is very very important. তুমি গাড়ি ড্রাইভ করতে গেলে এটা তোমার বোঝা উচিত, আর ক্যালকুলেশন করতে গেলে এটা বুঝতে হবে। পরীক্ষায় প্রশ্ন আসলে উত্তর দিতে হবে সঠিকভাবে, কথাটা খেয়াল করতে হবে। যে মুহূর্তে অবজেক্ট দেখেছো, অবজেক্ট মানে কোনো বস্তু দেখেছো, দেখার পর পরে যে মুহূর্ত পর্যন্ত তুমি ব্রেক চাপলে, এই টাইমটা, তাহলে এটা খুবই, যে ড্রাইভার খুব এফিশিয়েন্ট তারা সাধারণত 2 সেকেন্ড সময় নেয়। যারা একটু বোকা হবা বা এত বেশি শর্টপটে না, তারা 4 সেকেন্ড পর্যন্ত সময় নিতে পারে। এই জন্য বলা হয় 2 থেকে 4 সেকেন্ড হচ্ছে টোটাল রিঅ্যাকশন টাইম। তো জেনারেলি স্ট্যান্ডার্ড ভ্যালু ধরা হয় 2.5 সেকেন্ড। 2.5 সেকেন্ডের মধ্যেই ব্রেক কষতে হবে, না হয় অ্যাক্সিডেন্ট করে ফেলবে। তাহলে এই টাইমটাকে হিসাব করতে গেলে পিআইভি থিওরি দ্বারা হিসাব করা হয়। পিআইইভি আমি বড় হাত দিয়ে লিখেছি,
বইতে আছে, এটা খান্নার বই থেকে উঠিয়েছে। PIEV থিওরি, এটা থিওরি হিসেবে বলা হচ্ছে কেন, মানে এই টোটাল রিঅ্যাকশন টাইমকে 4টা অংশে ভাগ করেছে। P দিয়া পারসেপশন, I দিয়া ইন্টেলেকশন, E দিয়া ইমোশন, B দিয়া ভোলেশন। অর্থাৎ টোটাল রিঅ্যাকশন টাইম যেটা 2.5 সেকেন্ড স্ট্যান্ডার্ড ভ্যালু বললাম, ওটাকেই ভাগ করতে পারে এভাবে। যে হোক, পারসেপশন, ইন্টেলেকশন, ইমোশন, ভোলেশন, তাহলে এই টাইম 4টে ভাগ করলে এগুলো আবার কি ধরনের কথা? পারসেপশন, তোমরা একটু খেয়াল রাখো, পারসেপশন মানে কি? বুঝতে পারা। বুঝতে পারা না মানে একটা বস্তু আছে সেটা বুঝতে পারা। ইজ দ্য টাইম রিকোয়ার্ড ফর দ্য সেন্সেশন রিসিভড বাই দ্য আইস অর ইয়ার্স টু বি ট্রান্সমিটেড টু দ্য ব্রেন, ব্রেনে থ্রু দ্য নার্ভাস সিস্টেম অ্যান্ড স্পাইনাল কর্ড। এটা দিয়ে তুমি মানে একটা বস্তু যে পড়লো এটা বুঝতে পারা, চোখ দিয়ে যে দেখতে পেয়েছে। ইন্টেলেকশন, এই সিচুয়েশনটা মানে দেখতে পাওয়ার পরে সিচুয়েশনটা কিরকম, আমি কি পাস করে চলে যেতে পারবো না স্টপ করতে হবে, কিভাবে করব, সেই জিনিসটার সিচুয়েশন বোঝাটাই হচ্ছে ইন্টেলেকশন, মানে অবস্থাটা কি। তখন ইমোশন, কি করবে, ডিসিশন নেওয়া। ইমোশন, time elapsed during emotional sensation and disturbance such as fear, anger or any other emotional feeling, মানে কি করতে হবে সেই ডিসিশন নেওয়া। আর ভোলেশন, ওই ফাইনাল অ্যাকশনে যাওয়া, মানে বুঝতে পারে ফাইনাল অ্যাকশন হলো ব্রেক সাববে। তাহলে এই 4টা জিনিস 2.5 সেকেন্ডের মধ্যে মানে তুমি বুঝতে পারছো কত তাড়াতাড়ি ডিসিশন নিতে হবে। ফাইনাল ব্রেক কষা পর্যন্ত, দেখা থেকে কষা পর্যন্ত যে টাইম ইলাপস করে সেই টাইমটাই হচ্ছে টোটাল রিঅ্যাকশন টাইম। এটাকে সংক্ষেপে আমরা হিসাব করতে গেলে PIEV থিওরি যারা করে থাকি, P মানে পারসেপশন, I মানে ইন্টেলেকশন, E মানে ইমোশন, V মানে ভোলেশন। এই 4টা টাইম এই যে একটা ফিগারের মাধ্যমে দেখো, আমি ছোট করে দেখাচ্ছিলাম তখন। এই যে দেখো ফিগারটার মাধ্যমে, এই যে প্রথম P, এই যে এখান থেকে একটা বস্তু দেখার পরে তার পারসেপশন হলো এতটুকু পর্যন্ত, এই সময় পর্যন্ত, ব্রেনে যাওয়া পর্যন্ত। এখন ব্রেনের মধ্যে 2টা কাজ করবে, I মানে ইন্টেলেকশন, সিচুয়েশন বুঝতে পারা, ব্রেনে কাজ করে এটা বুঝতে পারে তার কি কাজ হবে, তার অ্যাকশন কি হবে। ইমোশন, অ্যাকশন বুঝতে পারে যে ব্রেক সাপলো, ব্রেক সাপতে যে সময় তাকে ভোলেশন, V রেসপন্স করা। টোটাল টাইমটা হচ্ছে তাহলে এই যে এখান থেকে শুরু, এই যে ডিস্টেন্স চলে গেল কিন্তু তার গাড়ি স্টপ করে নাই, এই 2.5 সেকেন্ডে সে কি গাড়ি স্টপ করবে? কখনোই না। সে এর মধ্যে ডিসিশন নিয়ে এই 2.5 সেকেন্ডে সে কতটুক চলে গেল এই চিন্তা করতে করতে এতটুকু এসে গেল গাড়িটা। এইটা হচ্ছে শুধুমাত্র রিঅ্যাকশন টাইমের জন্য, কিন্তু ব্রেক কষার পরে তো গাড়ি সাথে সাথে যেখানে স্টপ হবে না, রিটার্ডেশন করে, ব্রেক চাপলো, রিটার্ডেশন করে আরো কতটুক যাবে। এই টাইম প্লাস আরেকটা টাইম, 2টা মিলিয়ে হচ্ছে SSD। এটা হচ্ছে ব্রেক কষা পর্যন্ত যে দূরত্ব, কষার পরে যে দূরত্ব অতিক্রম করবে সেই দূরত্ব, 2টা দূরত্ব মিলিয়ে হচ্ছে SSD। কিন্তু এখানে যে ফিগার দেওয়া হয়েছে এটা PIEV প্রসেস, এটা খান্নার বই থেকে 4.12 ফিগার। বুঝতে পেরেছো? তাও রেসপন্স নাই। জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, রেসপন্সের কথা রেসপন্স না করলে কিভাবে বুঝবো? এইবার স্পিড অফ ভেহিকল,
এটা আরেকটা ফ্যাক্টর। গাড়ির স্পিড বেশি হয় না কম, বেশি হলে ডিস্টেন্স বড় হবে, কম হলে কম হবে, আমি ডিটেলস বলছি না। তারপর এফিসিয়েন্সি অফ ব্রেক, এফিসিয়েন্সি ভালো থাকলে কম ডিস্টেন্স, খারাপ থাকলে বেশি ডিস্টেন্স দরকার হবে। রেজিস্ট্যান্স, ওই যে 0.35 থাকলে কম ডিস্টেন্স দরকার হবে, তার চেয়ে যদি কম হয় ডিস্টেন্স বেশি দরকার হবে। রোড এন্ড টায়ারের মধ্যে যে ফ্রিকশন কফি, এই যে 0.35 থেকে 0.45 যেটা আগে আলাপ করছিলাম, এইগুলোর উপর ডিপেন্ড করে। আর গ্রেডিয়েন্ট থাকলে তাও হবে, সেটা তো বলেছি। আরেকটা ফ্যাক্টর গ্রেডিয়েন্ট। এইবার এই অ্যানালাইসিসটা এখানে মানে ডিস্টেন্সটা ম্যাথমেটিক্যালি কত হবে সেটাই এখানে বলা হচ্ছে। ওই যে প্রথম রিঅ্যাকশন টাইমের জন্য এটাকে বলা হয় ল্যাগ ডিস্টেন্স, আর ব্রেক কষার পরে যে ডিস্টেন্স যাবে তাকে বলা ব্রেকিং ডিস্টেন্স। এই দুটো যোগ করলে কি হবে বলছিলাম, ল্যাগ ডিস্টেন্স আর ব্রেকিং ডিস্টেন্স দুটো যোগ করলে কি হবে, টোটাল কি হবে স্যার? এসএসডি হবে না? এসএসডি হবে, সেটা তো আগেই বললাম। এটা টোটাল রিঅ্যাকশন টাইম থেকে আসবে, আর ব্রেক কষার পরে যতটুক যাবে সেটা হচ্ছে ব্রেকিং ডিস্টেন্স। এই দুইটার যোগফল হচ্ছে এসএসডি। তো এই দুইটার যোগফল আমরা কিভাবে করি, এই যে এখানে দেখো ল্যাগ ডিস্টেন্স হিসাব করলাম বিটি। বিটি কি, তার যে গাড়ির স্পিড আছে, টাইম যতক্ষণ লাগলো, তাই না, এটা দিয়ে গুণ করলেই পেয়ে যাব। বিটা এখানে ছোট হাতের বি হলে তোমরা খেয়াল করবে মিটার পার সেকেন্ডে আছে, এই যে এখানে লিখে দিয়েছি। B is the design speed in meter per second. T is the time taken for total reaction time. Which is 2.5, যেটা স্ট্যান্ডার্ড ভ্যালু দেওয়া না থাকে। তাহলে এখানে ব্রেকিং ডিস্টেন্স ক্যালকুলেশন করতে আগে খেয়াল করতে এফ এর মান কত। তোমাকে বলেছিলাম 0.4 থেকে 0.35 পর্যন্ত চিন্তা করা হয়। গাড়ির স্পিড কম থাকলে এটা কোএফিসিয়েন্ট বড়, স্পিড যতই বাড়ে তত কোএফিসিয়েন্ট কমতে থাকে। 100 পর্যন্ত হলে 0.35, এই 0.35 এর স্ট্যান্ডার্ড ভ্যালু হিসেবে ধরা হয় কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন। এটা কোন ফ্রিকশন? লঙ্গিচুডাল ফ্রিকশন। কার্ভে হচ্ছে ল্যাটারাল ফ্রিকশন। তাহলে এই দুইটার যোগফল হচ্ছে এসএসডি। আর এই ডিস্টেন্সটা ব্রেকিং ডিস্টেন্স কিভাবে হিসাব করে, এই যে ব্রেকিং ডিস্টেন্স এফটা এল, এটাকে এল ধরা হয়, আর এটা তো হিসাব করা হয়ে গেছে সিম্পলি বি ইন্টু টি। কেএমপিএস এ থাকলে এটাকে বড় হাতের ভি দিয়া 0.278 এইভাবে করতে হয় কেএমপিএস এ থাকলে। তোমরা এটা মনে রাখলে হয়, মিটার পার সেকেন্ডে নিয়ে টাইম সেকেন্ড দ্বারা গুণ করলে টোটাল ডিস্টেন্সটা পেয়ে যাবো। এরপরে ওই যেটা ব্রেকিং ডিস্টেন্স, এই যে এখানে বলেছি ব্রেকিং ডিস্টেন্স যদি এল ধরি সেটা কিভাবে পাই, এটা কাইনেটিক এনার্জি থেকে হিসাব করে আমি এখানে ক্যালকুলেশন করেছি। দেখো তোমরা বুঝতে পারো কিনা, এটা বইতে দেওয়া আছে, তোমরা বই থেকে ডিটেলস করে এই দুইটার যোগফল এই যে এখানে লিখে দিয়েছি। এসএসডি সমান লেগ ডিস্টেন্স প্লাস ব্রেকিং ডিস্টেন্স সমান ভিটি প্লাস বি স্কয়ার বাই 2GF। 2GF করতে গেলে এই যে L equal to B square by 2GF। এটা শুধু ইকুয়েটিং ওয়ার্ক ডান, এটা হচ্ছে ওয়ার্ক ডান, আর এটা হচ্ছে কাইনেটিক এনার্জি। কাইনেটিক এনার্জি ওয়ার্ক ডান সমান হচ্ছে MVA স্কয়ার, তোমরা জানো হাফ MVA স্কয়ার ওয়ার্ক ডান। স্যার কাইনেটিক এনার্জি তো হাফ এমভি স্কয়ার। হ্যাঁ আমি তো সেটা বলবো, সরি, হাফ MVA স্কয়ার হচ্ছে কাইনেটিক এনার্জি, আর এটা হচ্ছে ওয়ার্ক ডান W ইনটু কি এ অ্যাক্সিলারেশন। স্যার এটাও কাইনেটিক এনার্জি, ওয়ার্ক ডান সম্ভবত এফ ডাব্লিউ, এই যে এটা সম্ভবত ওয়ার্ক ডান। কোনটা? এই যে এফ ডাব্লিউ এল। জি স্যার, এটা এফ ডাব্লিউ এল মানে ডাব্লিউ ওজন ইনটু ডিসটেন্স, এটা ওয়ার্ক ডান, আর এটা কাইনেটিক এনার্জি। তো এখান থেকে এল সমান বের করেছে, ওই যে ডাব্লিউ ডাব্লিউ কাটা যাবে, এফটা থাকবে, এল এল সমান এটা ভি স্কয়ার বাই 2GF পাওয়া গেল। এটা কাইনেটিক এনার্জি। কাইনেটিক এনার্জি এখানে ভি এর মান বসানো হয়েছে বি স্কয়ার বাই 2G, কারণ এটা
কত m এর ভ্যালুটা w বাই g বসানো হয়েছে, m এর ভ্যালু w বাই g বসানো হয়েছে আর b স্কয়ার বাই 2 দেয়া আছে। যাই হোক এটা সিম্পল একটা ইকুয়েশন। l টা বের করতে পারলে আমরা দুইটা যোগ করব, লেগ ডিসটেন্স পেয়েছি vt আর ব্রেকিং ডিসটেন্স পেয়েছি v স্কয়ার বাই 2g। এখানে দেয়া আছে মিটার পার সেকেন্ডে, আর যদি b কে এমপিএস এ থাকে তাহলে 0.278 আর v স্কয়ার বাই 254 f, এটা ওই কনভার্সন করে দেখানো হয়েছে। তো সোজা মনে রাখতে বুদ্ধি হচ্ছে মিটার পার সেকেন্ডেই করবে, আর বড় হাতের বি দিলে ওই কিছু ফ্যাক্টর আসবে। যাই হোক এটা হচ্ছে সমতলে যদি স্লোপ থাকে, তাহলে এই যে n গ্রেডিয়েন্ট আছে, আপগ্রেড হোক ডাউনগ্রেড হোক, প্লাস মাইনাস করতে হবে। প্লাস হবে কখন? যখন আপগ্রেড, আর ডাউনগ্রেড হবে কখন? যখন মাইনাস। এখানে মাইনাস দিলে এই যে 0.01 n, অর্থাৎ n টা যদি 3% হয় এখানে 3 হবে 0.01, আর 2% হলে 0.02। পার্সেন্টেজ বদলে ওই যত হয়, এখন মনে করো 10% হলো, তখন এখানে কত হবে? 0.1। 10 দিয়ে গুণ করলে এই যে n এর ভ্যালু 10 দিয়ে গুণ করলে 0.1। যাই হোক এটা when ground is level মানে প্লেন, তখন n equal to 0, ওই আগের ফর্মুলাটা, তখন ওই আগের ফর্মুলাটাই হবে এই যে bt প্লাস v স্কয়ার বাই 2g। এখন বলো এখানে কোনো কোয়েশ্চেন আছে কিনা? এখান থেকে অঙ্ক পড়ে বা এটা ডেরিভেশনও পড়ে। স্যার একটু লেগ ডিসটেন্সটা একটু আরেকবার বলে দেন। আর লেগ ডিসটেন্স তো সিম্পল, লেগ ডিসটেন্স মানে বস্তু দেখার থেকে শুরু করে ব্রেক অ্যাপ্লাই করা পর্যন্ত যে সময়, তাকে কি টোটাল রিঅ্যাকশন টাইম বলা হচ্ছে। তো এই সময়ে কি গাড়ি বন্ধ থাকবে? গাড়ি তো চালাতেই থাকে একই স্পিডে। তো এইটা সময় বলেছিলাম 2 থেকে 4 সেকেন্ড লাগে, কোন ড্রাইভারের 2 সেকেন্ড, কোন ড্রাইভারের 4 সেকেন্ড, কিন্তু স্ট্যান্ডার্ড ভ্যালু 2.5 সেকেন্ড ধরা হয়। তাহলে গাড়ির স্পিড হচ্ছে v, তার ডিসটেন্সটা কত হবে? গাড়ির স্পিড v হলে ওই 2 ইনটু 2.5 সেকেন্ড, বা ওখানে টাইম দেয়া থাকলে 4 সেকেন্ড দেয়া থাকলে 4 সেকেন্ড vt। এটা হচ্ছে লেগ ডিসটেন্স। এখানে এই নিয়ে বইয়ের অঙ্ক আমি স্ক্যান করে এখানে উঠিয়েছি, তোমরা অঙ্কগুলো ইজিলি বুঝতে পারবে, করে নিও। আজকে এতটুকু পর্যন্ত, এই অঙ্ক এতটুকু ওভারটেকিং করাবো আগামী ক্লাসে। এই এতটুকু পর্যন্ত অঙ্কগুলো দেখে নেবে, ঠিক আছে? না কোনো অঙ্ক বোঝাতে হবে? এগুলো বইতে আছে, এক্সাম্পলের অঙ্ক, এক্সারসাইজের অঙ্ক। ইউ হ্যাভ টু প্র্যাকটিস, ইউ হ্যাভ টু ডু ইয়োরসেলফ। এক্সাম্পলে যেগুলো এক্সারসাইজে যেগুলো অঙ্ক আছে, এক্সাম্পল গুলো তো দেখতেই পাচ্ছ। তো যাই হোক আজকে আমি এতটুকু পর্যন্ত করাইলাম। নেক্সট দিন ওভারটেকিং সাইড ডিসটেন্স শুরু হবে। আমাদের সাইড ডিসটেন্স কয়টা বলেছিলাম? স্যার 3টা বলছিলেন। হ্যাঁ, এসএসডি, ওএসডি আর আইএসডি। এসএসডি সবচেয়ে ছোট, ওএসডি সাধারণত থাম্ব রুল হিসাবে বলা হয় ওএসডি এসএসডি 3 গুণ, আইএসডি এসএসডি 2 গুণ। তার মানে ইন্টারমিডিয়েট, এই দুইটার মধ্যবর্তী, এই জন্য এর নাম হচ্ছে ইন্টারমিডিয়েট সাইড ডিসটেন্স। ইন্টারমিডিয়েট সাইড ডিসটেন্স ধরতে হয় কোন ইন্টারসেকশনে। এগুলো আমরা পরে বুঝতে পারবো। অনেক সময় ওএসডি এর বদলে আইএসডি ধরতে হবে, এসএসডি এসএসডি থাকবে। অনেক সময় ওএসডি গুলো দেয়া না থাকলে
বা বের করার কোনো সুযোগ না থাকলে এসএসডি বের করে ওর 3 টাইমস ধরা হয় ওএসডি, আর 2 টাইমস ধরা হয় আইএসডি। এই দুটার এভারেজ 2 টাইমস। ওর মধ্যে থেকে আমরা এসএসডি তে পড়লাম, ওএসডি আগামী ক্লাসে পড়ব। আর সাইড ডিসটেন্স হচ্ছে দ্বিতীয় নাম্বার কি জিওমেট্রিক এলিমেন্ট। জিওমেট্রিক এলিমেন্ট 6টা, ক্রস সেকশন এলিমেন্ট, সাইড ডিসটেন্স কনসিডারেশন, horizontal curve details, vertical curve details, intersection element, আর একটা হচ্ছে lateral and vertical clearance। এই ছয়টা আমরা করব। তার মধ্যে lateral and vertical clearance নিয়ে আমরা গত ক্লাসে বলেছি, গত ক্লাসের আগের ক্লাসে মনে হয় না, গত ক্লাসে যেটা প্র্যাকটিক্যাল ক্যাপাসিটির কিছু ফ্যাক্টর। প্র্যাকটিক্যাল ক্যাপাসিটি ভার্টিক্যাল আর ল্যাটারাল ক্লিয়ারেন্সের উপর ডিপেন্ড করে অনেক। তো সেইগুলোই আমরা বললাম ল্যাটারাল ক্লিয়ারেন্স মিনিমাম 1.8 মিটার লাগবে, আর ভার্টিক্যাল ক্লিয়ারেন্স 6 মিটার বললে তারপরে 5.5 মিটার বলা। ভার্টিক্যাল একটা গাড়ি 6 মিটার পর্যন্ত বোঝাই ধুলাই সহ ধরা হয়, 20 ফিট। যাই হোক, তোমরা এইগুলো পড়ে নেবে। আজকে আমরা এতটুকুতে শেষ করলাম।